হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাই দাও তো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? সবকিছু কি ক্লিয়ার আছে? হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি শুনতে পাও? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সো আমরা চলে আসলাম এইচএসসি 2026 ব্যাচের প্রথম ক্লাসে, তাই তো? সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। সবকিছু ক্লিয়ার আছে। ওয়েব অ্যাপেও যারা আছো তোমরা একটু জানাও সব ঠিকঠাক আছে কিনা। বলছো শুনতে পেরেছো, ভেরি গুড। আশা করি সাউন্ডও ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছ। সো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু বলে রাখি। সবাই আগে খাতা কলম বের করো। একদম একটা অফলাইন ক্লাস বা একটা কলেজের ক্লাসে তুমি যেরকম সিরিয়াস থাকো, ঠিক সেইভাবে করে খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে বসে তারপরে ক্লাস করো। এবং কিবোর্ড থেকে একটু দূরে থাকবে হাতটা, এক হাত দূরে থাকবে কিবোর্ড থেকে, ঠিক আছে? আমরা যখন খাতায় লিখব বা ক্লাস করব তখন কিবোর্ডে বেশি লেখালেখি করব না, ঠিক আছে? কিবোর্ডে বেশি লেখালেখি করব না। আমরা যখন ক্লাস করব তখন ক্লাস নোট নেওয়ার ব্যাপারে বেশি সচেতন থাকব। তোমরা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হইছো, আমি এইটুকু চোখ বন্ধ করে বলতে পারি তোমরা বাংলাদেশের 26 ব্যাচের সবচাইতে সিরিয়াস স্টুডেন্টদের এক দল। এবং তারাই ভালো করে, তারাই সামনে আগায় যায় যারা সিরিয়াস থাকে। তো যারাই অলরেডি ব্যাচে যুক্ত হইছো তোমরা খুবই লাকি যে তোমরা এইরকম একটা সিরিয়াস ব্যাচের সাথে তোমরা যুক্ত হইছো। সিরিয়াস ব্যাচের সাথে যুক্ত হওয়া মানে হলো তুমি আসলে এই ব্যাচের সাথে থাকতে থাকতে তোমার যে সহপাঠীরা আছে তারা যেহেতু সিরিয়াস, তুমিও দেখবা একই সাথে সিরিয়াস থাকতে পারবা, ঠিক আছে? আমরা কখনোই কমেন্টে কোনো আলতু ফালতু কমেন্ট করব না। তোমরা এখনো পর্যন্ত খুব ভদ্র, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কিন্তু এটা খেয়াল রাখবা কেউ যেন তোমাদের মধ্যে অন্তত যারা সিরিয়াস স্টুডেন্ট আছো কেউ যেন উল্টাপাল্টা কখনো কমেন্ট না করো, ঠিক আছে? ওকে, সো চলো আমরা তাইলে আস্তে আস্তে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 26 ব্যাচ ভেক্টর অধ্যায়টা দিয়ে তোমাদের যাত্রা শুরু হচ্ছে আমার সাথে। আমি তোমাদের ক্লাস নিব ইনশাল্লাহ মঙ্গলবার এবং বৃহস্পতিবার, আর রবিবারের দিন অপার ভাইয়া ক্লাস নেবেন। অপার ভাইয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের অপূর্ব ভাইয়া ক্লাসে ঢুকবেন, ঠিক আছে? আমরা আজকের ক্লাসে ভেক্টর অধ্যায়টা শুরু করব। সো তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে যতটুকু লিখতে বলবো জাস্ট ততটুকু লিখবা, যতটুকু লিখতে বলবো জাস্ট ততটুকু লিখবা। এই সাউন্ড নাই বলছো কেন? সাউন্ড ঠিক আছে না? এখন একটু জানাও সাউন্ড ঠিক আছে না? ওয়েব অ্যাপে যারা আসো, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। যাদের ওয়েব অ্যাপে সমস্যা হতে পারে তোমরা ফেসবুকে চলে আসবা, ঠিক আছে? কমপ্লেন করা যাবে না, জাস্ট ফেসবুকে চলে এসে ক্লাসে মনোযোগ দাও। এবং লাইভ ক্লাস সব সময় টার্গেট রাখবা, লাইভ ক্লাস যতক্ষণ সময় ধরেই হোক না কেন লাইভ ক্লাসটা সম্পূর্ণভাবে লাইভেই শেষ করতে। লাইভ ক্লাস যদি পুনরায় দেখা লাগে তাহলে যেন, কিছু কনফিউশন যদি থাকে লাইভ ক্লাসে তাহলে যেন আমার পরে রেকর্ড দেখা লাগে। কিন্তু লাইভ ক্লাস যতক্ষণ পর্যন্ত হবে চেষ্টা করবা ততক্ষণ পর্যন্ত লাইভ ক্লাসটা মনোযোগ দিয়ে করতে। আরও কিছু জিনিস বলে রাখি। প্রথমবার যেহেতু তুমি এই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছ তাই এটা খুব স্বাভাবিক, সবগুলো জিনিস কিন্তু প্রথমবারেই মাথায় ঢুকবে না। এর জন্যে আমরা যেটা পড়ানোর সময় করি একই জিনিস বারবার বারবার করে কিন্তু বলি। সো তুমি যদি বারবার করে বলার পরেও না বুঝো তাহলে একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করবা, বোঝার চেষ্টা করবা। এতে করে তোমার মাথায় অন্তত কিছু জিনিস প্রথমে ইনস্টল হবে এবং তারপরে যখন তুমি আবার ক্লাসটা রিভিশন দিবা বা নোট খাতা দেখবা বা বই পড়বা তখন দেখবা খুব সুন্দরভাবে তুমি জিনিসগুলা বুঝে গেছো।
সো এই জন্য কখনো অস্থির হওয়া যাবে না। আমি একটা জিনিস একবার না 2-3 বার করে বলবো। আমরা অনলাইন ক্লাস যারাই নেই তারাই এভাবে কিন্তু প্র্যাকটিসটা চলছে। সো এই জন্য তুমি দেখবা প্রথমবার না বুঝলেও পরের 2 বারে একবার বুঝে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরে পুরাটা ক্লাস একদম যতক্ষণ পর্যন্ত হয় চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যেই শেষ করার। যদি 10-15 মিনিট বেশি হয়ে যায় তবুও ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? ওকে, সো তাহলে চলো আমরা শুরু করি। যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে প্লিজ ফেসবুকে চলে আসো। অলরেডি আমাদের সাথে প্রায় 2টা জায়গা মিলায় 900 পোলাপান যুক্ত হয়ে গেছো, ঠিক আছে? সো সবাই নোট খাতা নিয়ে একসাথে বসো, ঠিক আছে? এবং তোমাদের আমি বলি এখন বইয়ের দরকার নাই আপাতত। আপাতত ক্লাসের যে স্লাইড আছে এইটাই তোমার জন্য বই হিসাবে থাকবে। তোমাদের জন্য নতুন বই যখন বাজারে আসবে তখন নতুন বইটা কিনবা। যদি কোনো সিনিয়র ভাই আপুর কাছ থেকে পুরানো বই ম্যানেজ করতে পারো তাহলে ম্যানেজ করো, কিন্তু টাকা দিয়ে এখন দোকান থেকে পুরানো বই কিনো না। তোমাদের এডিশনের বই আসলে তখন কিনবা। আপাতত জাস্ট আমার যে ক্লাস স্লাইডটা আছে বা আমাদের যে ক্লাস স্লাইড থাকবে সেইটাই ফলো করবা, ঠিক আছে? ওকে, সো চলেন আমরা তাইলে বিসমিল্লাহ বলে শুরু করি। সবার আগে একটু দেখে নেই আমরা যে ভেক্টর অধ্যায়টা পড়ব এই ভেক্টর অধ্যায়ের মধ্যে আসলে কি কি টপিক আছে। এখনই হয়তো সবগুলা টপিক বলতে কি বোঝায় সেগুলো আমরা বুঝবো না, কিন্তু একটা আইডিয়া রাখো, এতে করে আমাদের কোন লেকচারের পরে কোন টপিকে যেতে পারি সে সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে। এগুলা কি ভাইয়া খাতায় তুলবো? জীবনেও না, এগুলা খাতায় তুলতে যেও না। জাস্ট আমি যেগুলা দাগাচ্ছি একবার একটু দেখো, ঠিক আছে? একবার জাস্ট একটু দেখো। সো সবার আগে আমরা মূলত যেহেতু ভেক্টর অধ্যায়, ভেক্টর কি স্কেলার কি এগুলা নিয়ে আগে আমরা কথা বলবো। ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, বিশেষ কিছু ভেক্টর, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। মূলত ভাইয়া আজকের যে ক্লাস সেটা ইনশাল্লাহ চেষ্টা করব এই 3টা টপিক আজকে শেষ করে ফেলার চেষ্টা করব। যদি টাইম পারমিট করে আমরা চেষ্টা করব এই 3টা টপিক শেষ করে ফেলার। এরপরে আছে ভেক্টরের যোগ। আমরা 2টা সংখ্যাকে যোগ করতে পারি। ধরো একটা বস্তার মধ্যে প্রথমে 2 কেজি চাল রাখা হয়েছিল, তারপরে 5 কেজি চাল রাখা হয়েছে, তাইলে টোটাল বস্তার মধ্যে চাল কতটুকু আছে? 7 কেজি। এটা যেমন সুন্দর যোগ করে রেজাল্ট বের করে ফেলা গেল, ভেক্টরের যোগ কিন্তু এইরকম বীজগাণিতিক নিয়মে হয় না, এটা একটু ডিফারেন্ট। সো সেইটা আমরা শিখব ভেক্টরের যোগ কিভাবে করে। এর কিছু সূত্র আছে, ভেক্টরের বিয়োগ আমরা শিখব। আমরা তো ভেক্টরের যোগ করতে পারছি। এখন মনে করো তোমাকে যদি বলা হয় আচ্ছা 5 আর 7 2টা সংখ্যা যোগ করলে কত হয়, তুমি বলবা 12 হয়। এখন আমি যদি বলি আচ্ছা 12কে তুমি যদি 2টা সংখ্যায় ভাঙো তাহলে কত ভাবে ভাঙতে পারো, তুমি বলবা ভাই এটা তো অনেক ভাবে ভাঙা যায়। 12কে আমি যদি ভাঙতে চাই তাহলে অনেক ভাবে ভাঙতে পারি, 2 যোগ 10, 1 যোগ 11, 3 যোগ 9, এরকম অসংখ্য কোটি কোটি উপায়ে ভাঙতে পারি। শুধু কি 2টা উপায়ে ভাঙা যায়? 3টা উপায়েও কিন্তু চাইলে ভাঙতে পারি। 2 যোগ 5 যোগ 5, 2 যোগ 4 যোগ 6, এরকম বিভিন্ন উপায় কিন্তু আমরা একটা সংখ্যাকে ভাঙতে পারি। ঠিক তেমনি একটা ভেক্টরকে ভাঙার যে উপায় সেইটাকে আমরা বলি ভেক্টরের বিভাজন, ভেক্টরের উপাংশে বিভাজন। এগুলা নিয়ে আমরা দেখব এবং এটা পুরোটা ইন্টার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু আমাদের পুরো ভেক্টর অধ্যায়টাই আমাদের পুরো ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ভেক্টরের কিছু না কিছু টপিক আছেই আছে। তো দেখো এরপরে থাকবে হলো ভেক্টরের উপাংশে বিভাজন যেটা বললাম এবং উপাংশে বিভাজনের কিছু উদাহরণ। তারপরে খুবই গুরুত্বপূর্ণ টপিক এইটা, নদী নৌকা রিলেটেড সমস্যা বলি। তারপরে আছে হলো আয়ত একক ভেক্টর, যদিও এটা বিশেষ ভেক্টরের মধ্যে পড়ে যাবে, এগুলো আমরা আজকেই দেখব। তারপরে ভেক্টরের যোগ আছে, মানে আমরা প্রথমে একরকম ভাবে যোগ করা শিখব, তারপর আরেকটু এফিশিয়েন্টলি আরেকটু স্মার্টলি যোগ বিয়োগ করা শিখব ভেক্টরের। ভেক্টরের যোগকে বলা হয় লব্ধি করা। সো লব্ধি বের করার আমরা আরেকটা উপায় শিখব। আপেক্ষিক বেগ, যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হয় সেইগুলা নির্ণয় করা শিখব। আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম। এরপরে আছে ভেক্টরের গুণ, 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে বের করতে হয়, এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন। যে 2টা ভেক্টর আছে তাদের তলের সাথে কোণ কত, ক্ষেত্রফল কত, সমতলীয় ভেক্টর কিনা, এরকম বিভিন্ন টপিক আছে। তোমাদের এই ভেক্টর অধ্যায়ের গুণ পর্যন্ত আমি তোমাদের কভার করে যাব। এর পরের যে অংশটুকু ক্যালকুলাসের হাতেখড়ি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল,
এই পার্টটুকু পড়াবেন তোমাদের অপূর্ব ভাইয়া। অপূর্ব ভাইয়া এই জিনিসগুলা কভার করে ফেলবেন, ক্যালকুলাসের হাতেখড়ি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এবং এখান থেকেই অপূর্ব ভাইয়া চলে যাবে কোথায়? গতিবিদ্যা অধ্যায়ে, কারণ গতিবিদ্যা অধ্যায়ের সাথে এগুলো অনেক বেশি রিলেটেড। এই জন্য পুরো ক্যালকুলাসের হাতেখড়ি থেকে শুরু করে আমাদের একেবারে গতিবিদ্যা শেষ পর্যন্ত চলে যাবে অপূর্ব ভাই, আর আমি তোমাদের এখানে দেখা যাবে এই গুণ পর্যন্ত ভেক্টর অধ্যায়টা কভার করে যাব। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। এটা ছিল চ্যাপ্টার ম্যাপিং। আজকে আমরা চেষ্টা করব এই 3টা টপিক কভার করে ফেলার। বিসমিল্লাহ। সো সবার আগে দেখো, রাশি নিয়ে আমরা কথা বলবো। রাশি কি জিনিস? রাশির ইংরেজি নাম হচ্ছে কোয়ান্টিটি। সো রাশি বলতে আমরা কি বুঝি? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু মাপা যায়, যেমন এই কিবোর্ডের ভর মাপা যায়, এর একটা দৈর্ঘ্য মাপা যায়, এর একটা প্রস্থ মাপা যায়, এর উপরে কয়টা কি আছে সেই সংখ্যা মাপা যায়। এই জগতে যত কিছু পরিমাপ করা যায় সেইগুলাকে আমরা বলি রাশি। যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। আমার ভর পরিমাপ করা যায়, তাহলে ভর একটা রাশি। তাহলে এইটা সংজ্ঞা, এটা একটু খাতায় লিখে রাখতে পারো। এখন যদি লিখতে গিয়ে মনোযোগ নষ্ট হয় তাহলে এখন লিখতে যেও না, আগে ক্লাসে ফোকাস করো, কারণ এগুলা তো স্লাইডেই আছে। তোমাকে তো আমি স্লাইড পরে দিয়েই দিব, তুমি তো পরে স্লাইড দেখেই খাতায় তুলতে পারবা। ঠিক আছে, সো এই জন্য আগে ক্লাসে মনোযোগ দাও, লিখতে গিয়ে মনোযোগ নষ্ট হলে লেখার দরকার নাই এখন। আচ্ছা, তো দেখো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, আমরা যা কিছু মাপতে পারি সেগুলাকে আমরা বলি রাশি। এখন এই ভৌত রাশি যেটা, সেইটাকে খেয়াল করে দেখো, নির্ভরশীলতার উপরে ভিত্তি করে আমরা রাশিকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। একটাকে আমরা বলি মৌলিক রাশি, একটাকে আমরা বলি মৌলিক রাশি, মৌলিক রাশি, এবং আমরা আরেকটাকে বলি লব্ধ বা যৌগিক রাশি, লব্ধ বা যৌগিক রাশি। দেখো নির্ভরশীলতার উপর ভিত্তি করে, এটা আবার কিসের ভিত্তি ভাই? নির্ভরশীলতা আবার কি জিনিস? সো দেখো, নির্ভরশীলতার উপর ভিত্তি করা মানে হচ্ছে এই যে রাশিগুলা, সেই রাশিগুলাকে প্রকাশ করার জন্য তাদেরকে অন্য কোনো রাশির উপরে ডিপেন্ড করতে হয় না। যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ দেই। যেমন 1 নাম্বার, এরকম 7টা মৌলিক রাশি আছে। একটা হলো ভর, তারপরে আছে কে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য, এরপরে আছে কি? সময়, সময়, তারপরে আছে কি? তাপমাত্রা। এগুলা সব মৌলিক রাশি, অর্থাৎ এগুলাকে প্রকাশ করার জন্য আমাদের অন্য কোনো রাশির কিন্তু দরকার হয় না। তারপরে আছে বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। তারপর আলোর ক্ষেত্রে একটা আছে রাশি, সেটা হলো দীপন তীব্রতা। এবং ফাইনালি যেটা, এটা হচ্ছে পদার্থের পরিমাণ বা মোল, পদার্থের পরিমাণ বা মোল। পদার্থের পরিমাণ লেখাটাই উত্তম। সো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। খেয়াল করো, এই রাশিগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির দরকার হয় না। তাই এগুলাকে আমরা বলি এরা কারোর ওপর নির্ভরশীল না। এই রাশিগুলা কারোর ওপরে নির্ভরশীল না, এদেরকে আমরা বলছি কি? মৌলিক রাশি। এদেরকে আমরা বলছি মৌলিক রাশি। এই রাশিগুলা প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির দরকার হয় না। কিন্তু যেগুলা যৌগিক রাশি, যেমন কয়েকটা যৌগিক রাশির উদাহরণ যদি আমি বলি, ধরো বল হতে পারে, তারপরে ধরো বেগ হতে পারে, যেমন এগুলা তো আমরা জানি, এই জন্য এগুলা লিখছি। ত্বরণ হতে পারে, তারপরে ধরো চাপ হতে পারে। বলো তো এখানে প্রত্যেকটা রাশি, তারপর কাজ হতে পারে, প্রত্যেকটা রাশিকে প্রকাশ করার জন্য কিন্তু মৌলিক রাশির প্রয়োজন। যেমন বেগের ক্ষেত্রে আমি যদি বলি বেগ সমান v ইকুয়ালস টু কত? s বাই t না? তাহলে বলো তো s এটা দৈর্ঘ্যের একক, t যেটা সময়ের একক। তাহলে খেয়াল করো v এর এককটা যেটা, সেটা কিন্তু মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এটাকে প্রকাশ করার জন্য আমার 2টা রাশি কিন্তু প্রয়োজন হলো। এই বেগটাকে প্রকাশ করার জন্য আমার 2টা মৌলিক রাশির প্রয়োজন হলো। তাহলে
মৌলিক রাশি কোনগুলা? মৌলিক রাশি হচ্ছে যেগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। আর যৌগিক রাশি কোনটা? যেগুলাকে প্রকাশ করার জন্য মৌলিক রাশির প্রয়োজন হয়। যাদের এই সকল রাশিগুলাকে প্রকাশ করার জন্য দুই বা ততোধিক মৌলিক রাশির উপরে নির্ভরশীল হতে হয়। ঠিক আছে? তাহলে এটা কিসের উপর ভিত্তি করে ভাইয়া? নির্ভরশীলতার উপরে ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো এখানে কিন্তু স্কেলার ভেক্টর এখনো কিছুই আসে নাই। এখন আসো, এই যে যতগুলো রাশির কথা আমরা দেখলাম, মৌলিক রাশি, যৌগিক রাশি, এইগুলা কিসের উপরে ভিত্তি করে বানানো? নির্ভরশীলতার উপরে ভিত্তি করে। অর্থাৎ আমরা যদি কোনোটার ভরের কথা বলি, দৈর্ঘ্য বের করতে চাই, সময় বের করতে চাই, এগুলা কিন্তু দেখো এই ধরনের মৌলিক রাশিগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। এরকম 7টা মৌলিক রাশিই আছে। আর যৌগিক রাশি হচ্ছে সেইগুলা যেগুলাকে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক রাশির সহায়তা লাগে। তাহলে এটা ডান, আমরা বুঝছি। এখান থেকে কি প্রশ্ন আসে? না, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। প্রশ্ন আসে মূলত এই জায়গার থেকে। সো ভৌত রাশিকে প্রকাশ করার ধর্ম অনুসারে বা দিকের বিবেচনায় যে কোন ধরনের রাশিগুলার দিক আছে আর কোন ধরনের রাশিগুলার দিক নাই, তাদের উপরে ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি স্কেলার রাশি, দিক অদিক রাশি বা স্কেলার। একটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে অদিক রাশি বা ইংরেজিতে বলা হয় স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এবং আরেকটাকেই আমরা বলছি দিক রাশি। বাংলাতে দিক রাশি বললেও এটা খুব একটা প্রচলিত না। দিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। সো বুঝতেই পারছো আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় কি। এই অধ্যায়ে আমরা মূলত দিক রাশি বা ভেক্টর নিয়ে কথা বলবো। তো ভাইয়া, প্রকাশ করার ধর্ম বা দিক বিবেচনা, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্কেলার রাশি হচ্ছে এমন টাইপের রাশিগুলা, স্কেলার রাশি হলো এমন টাইপের রাশিগুলা যেগুলাকে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মান হলেই চলে। যেমন উদাহরণ কি হতে পারে? ভর। আমি যদি বলি যে সাপোজ এখানে যে রিমোটটা আছে, এই রিমোটের ভর বললাম আমি 300 গ্রাম। তাহলে রিমোটের ভর যদি 300 গ্রাম হয়, এইটা প্রকাশ করার জন্য কি আমার কোনো দিকের প্রয়োজন আছে? আমাকে কি কেউ জানতে চাইবে ভাই এই ভরটা কোন দিক বরাবর কাজ করছে? এটা কি পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, না কোন দিকে? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন হয়ে যাবে। সো তাহলে এর ভর প্রকাশ করার জন্য, এর ভর রাশিটা প্রকাশ করার জন্য কিন্তু শুধুমাত্র মান হলেই আমরা পাচ্ছি, দিকের কোনো প্রয়োজন পড়ছে না। এরপরে ধরো সময়। আমি বললাম তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? ধরলাম তোমার ঘড়িতে এখন বাজে 10টা 15, সাপোজ 10টা 17 বাজে। আমি যদি বলি যে তুমি তোমার ঘড়িতে 10 মিনিট সময় কাউন্ট করো তো, তাহলে তুমি কি আমাকে উত্তরে বলবা ভাই 10 মিনিট সময় কোন দিক বরাবর কাউন্ট করব? আমি 10 মিনিট কি পূর্ব দিকে কাউন্ট করব, না 10 মিনিট দক্ষিণ দিকে কাউন্ট করব? এইরকম কি কখনো প্রশ্ন হইতে পারে? না। সো তাহলে দেখো, সময় এমন একটা রাশি যেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তার মান হলেই যথেষ্ট। 3 মিনিট মানে 3 মিনিট। আমি যদি বলি তোমার খাইতে কতক্ষণ সময় লাগছে, তুমি বললা 15 মিনিট, তাহলে এটা প্রকাশ করার জন্য আমার দিকের কোনো প্রয়োজন পড়লো না। তাহলে যে সমস্ত রাশিগুলোকে প্রকাশ করা যায় শুধুমাত্র মান দিয়েই, বা শুধুমাত্র মান দিয়েই সম্পূর্ণভাবে প্রকাশ করে ফেলা যায়, তাদেরকে আমরা বলছি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলা? এদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যেমন আমার মানের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমার প্রয়োজন হয় কার? দিকেরও প্রয়োজন হয়। সো মানেরও প্রয়োজন হয় এবং দিকেরও প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে খেয়াল করো, দিক রাশি বা ভেক্টর রাশি এটা এমন একটা রাশি যেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও প্রয়োজন, দিকও প্রয়োজন। এরকম একটা এক্সাম্পল কি হতে পারে? তোমরা অলরেডি 9-10-এ কিন্তু এই টার্মটা পড়ে আসছো, সেটা হলো সরণ। দেখো, আমি যদি তোমাকে বলি আমি আমার বাসা থেকে 10 মিটার দূরে আছি, তাহলে কি তুমি আমাকে খুঁজে পাবা?
তোমাকে খুঁজতে হলে ওই বাড়িটা থেকে, আমার বাসা থেকে 10 মিটার ব্যাসার্ধ নিয়ে কিন্তু পুরা বৃত্তাকার পথে খুঁজে দেখতে হবে যে আমি কোথায় আছি। সো তার মানে আমি যদি তোমাকে 10 মিটার শুধুমাত্র বলে আমি কোথায় আছি, বাসা থেকে 10 মিটার দূরে আছি, জাস্ট এতটুকু ইনফরমেশন দিয়ে তুমি কিন্তু আমার এক্সাক্ট লোকেশনটা বের করতে পারলা না। তুমি আমাকে তখন ফোনে পাল্টা প্রশ্ন করবা যে ভাই আপনি বাসা থেকে 10 মিটার দূরে আছেন, ভালো কথা, কিন্তু কোন দিক বরাবর আছেন? আপনি কি মসজিদের দিকে 10 মিটার গেছেন, না কলেজের দিকে 10 মিটার গেছেন? কোন দিক বরাবর গেছেন? পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, কোন দিকে? তাহলে দেখো আমার অবস্থানটাকে প্রকাশ করার জন্য কিন্তু, বা আমার স্মরণটাকে প্রকাশ করার জন্য কিন্তু শুধুমাত্র মান এখানে যথেষ্ট হলো না, মানের পাশাপাশি আমাকে দিকটাও মেনশন করা লাগলো। আমাদের পরবর্তী পেজগুলাতে এর সংজ্ঞাও আছে, উদাহরণও আছে। তোমরা এই পরের পেজটা দেখে ভয় পাবা না। পরের পেজে বইয়ের মধ্যে যতগুলো স্কেলার রাশি লেখা এবং বইয়ের মধ্যে যত টাইপের ভেক্টর রাশি আছে সবগুলোকে লিখে রাখছি। কিন্তু ভয় পেও না, কতটুকু লেখা লাগবে খাতায় আমি বলে দিব, কতটুকু পরীক্ষার খাতায় লেখা লাগবে সেটা আমি বলে দিব। একজন জিজ্ঞেস করছে টেনসর রাশি নিয়ে। টেনসর রাশি আমাদের বইতে নাই। একটু মনে রেখো যে টেনসর হচ্ছে আসলে এদের বাপ। সকল রাশি হচ্ছে টেনসর রাশি। টেনসর রাশির যদি 0 র্যাঙ্কের কথা বলা হয় তাহলে সেটা হয় স্কেলার। আর টেনসর রাশির যদি 1 র্যাঙ্কের কথা বলা হয়, র্যাঙ্ক 1 টেনসর কোনটা, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? সো আলটিমেটলি সবগুলা রাশিকেই আসলে টেনসর বলা যায়, কিন্তু টেনসরের যে 0 র্যাঙ্ক আছে, 0 র্যাঙ্ক, এগুলা ভাই র্যাঙ্ক ট্যাঙ্ক আবার কি জিনিস, কোত্থেকে আসলেন? একজন প্রশ্ন করছে সেইটার উত্তরে দিচ্ছে, এগুলো তোমাদের লাগবে না, যতটুকু লাগবে আমি বলে দিব, জাস্ট ওর উত্তরটার জন্য এটা বলছি যে টেনসর রাশি যেটা, সেইটা হচ্ছে এগুলা সবাই আসলে টেনসর। টেনসরের যদি 0 র্যাঙ্কের কথা বলি তাইলে সেটাকে বলে স্কেলার। টেনসরের 1 র্যাঙ্ক হচ্ছে, যার মানও আছে দিকও আছে, সেটা হচ্ছে ভেক্টর। তারপরে টেনসরের 3 র্যাঙ্ক যেটা, ওইটাকে বলে ম্যাট্রিক্স। তারপর টেনসর বাকি যতগুলা র্যাঙ্ক আছে সবগুলাকেই টেনসর কোয়ান্টিটির মধ্যে ফেলা হয়। আমাদের ওইগুলা কিচ্ছু লাগবে না, চিন্তা করো না। যা পরীক্ষায় লাগবে, যেগুলো আমাদের ইন্টারে লাগবে, সেগুলো ভালো মতন ফোকাস করো। আমাদের স্কেলার আর ভেক্টর এই দুইটা জিনিসই লাগবে। ঠিক আছে? ওকে, এখন দেখো, এই যে বললাম না লেখা দেখে ভয় পেয়ে যাবা, কিন্তু এগুলার দিকে তাকায়ও না, এগুলার দিকে তাকায়ও না। প্রথমে আমি যখন কথা বলবো জাস্ট আমার দিকে তাকাবা, স্লাইডের দিকে তাকাবা না। স্লাইডে যতটুকু দিকে আমি মার্ক করব জাস্ট ওইটুকুর দিকে তাকায় থাকবা। স্কেলার রাশির একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা খাতায় লিখে রাখবা। যখন তুমি পরীক্ষার আগের রাত্রে একবার রিভিশন দিতে যাবা তখন এই জিনিসটা কাজে লাগবে। আমি আজকে এই এএসজি গ্রুপের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও একটা গাইডলাইন দিছি। সো এই গাইডলাইনে প্রথম দিকের যে অংশটুকু ছিল সেটা ওরিয়েন্টেশনে বলা আছে, কিন্তু লাস্টের মাঝামাঝি কিছু অংশ আছে যেইগুলা আমি গাইডলাইনের মধ্যে বলছি কিভাবে নোট করবা, কিভাবে ক্লাস রিভিশন দিবা, আমরা হচ্ছে গাণিতিক সমস্যা টমস্যা এগুলো কিভাবে কি প্র্যাকটিস করব, এই সমস্ত বিভিন্ন গাইডলাইন ওখানে দেওয়া আছে। ওই ভিডিওটা আজকেই দেখে ফেলবা, আজকে সন্ধ্যার সময় আপলোড হয়েছে। ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও গেছে, ওইটা একটু দেখে রেখো, তাহলে নোট কিভাবে করবা সে সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। এবার দেখো স্কেলার রাশি, স্কেলার রাশির কথা কি বলছে? যে সকল রাশিকে, এই যে ভৌত রাশি মানে আমরা জানি, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। এখন ভাইয়া তোমার আমি একটা কথা বলি, তোমরা তো কেবল চ্যাপ্টার কততে আসছো, এটা 2 নাম্বার চ্যাপ্টার। ইন্টারের পুরা সিলেবাস তোমার সামনে পড়ে আছে। যতগুলো চ্যাপ্টার আছে ওইগুলো চ্যাপ্টারগুলোতে কি নতুন নতুন রাশি আছে না, পরিমাপ করা যায় এরকম জিনিসপাতি আছে না? তাহলে বিভিন্ন রকম রাশি যেহেতু ওই চ্যাপ্টারগুলোতে আছে, আমরা যত সামনের চ্যাপ্টারগুলা পড়তে থাকব তত আস্তে আস্তে আমরা বিভিন্ন রাশি কোনটা স্কেলার কোনটা ভেক্টর এই সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পাবো, কমপ্লিট একটা ধারণা পাবো। এর জন্যে তোমরা এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, কিন্তু এই উদাহরণগুলোর দিকে এখন কেউ তাকায় কান্নাকাটি করবা না, কারণ আমাদের বইগুলাতেও কিছু কিছু ভুল স্ট্র্যাটেজিতে লেখা আছে। যেমন টর্ক নিয়ে শুরুতে আলোচনা করছে, কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করছে। আরে ভাই এই টপিকগুলা তো 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে আমরা পড়াই, এগুলা ভেক্টর অধ্যায়ে আসলে তো ব্যাপারগুলা পেঁচায় যাবে। সো এই জন্য বইয়ের ওই অংশগুলা তখন বাদ দিবা, জাস্ট স্লাইডটা আগে এখন ফলো করো। যেটা বলছি যে আমাদের যখন চ্যাপ্টারগুলা একটা একটা করে আমরা পড়বো তখন নতুন নতুন এক একটা রাশি সম্পর্কে আমরা জানবো না,
নতুন স্কেলার রাশি সম্পর্কে জানবো, নতুন ওই চ্যাপ্টারে একটা ভেক্টর রাশি থাকবে সেগুলো সম্পর্কে জানবো। পুরো চ্যাপ্টার যখন পড়া হয়ে যাবে, পুরো ফিজিক্স পড়া হয়ে যাবে, তখন দেখবা কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি এগুলা চিনতে আমাদের আর কোনো কষ্ট হচ্ছে না। তাই এখন বোকার মতন খবরদার এই এখানে স্লাইডে লেখা আছে বলে ঠাড়া মুখস্থ করলাম, সময় নষ্ট করলাম, এইগুলা করতে যাবা না। এখানে লেখা আছে, এখানে সবই লেখা আছে, কিন্তু এগুলা মুখস্থ করতে যাবা না, এগুলা বইয়ের লেখা জাস্ট তুলে দিছি। ঠিক আছে, এখন আসো কয়েকটা আমরা একটু দেখি। ভর দিক প্রয়োজন হয় না, বুঝছি। দৈর্ঘ্য দিক প্রয়োজন হয় না। সময়, তাপ, তাপমাত্রা, তাপ তো একটা শক্তি, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আমাদের দিক প্রয়োজন হয় না। দূরত্ব, দ্রুতি যে হয় না এগুলো আগেই জানি। এইখানে দুইটা মার্ক করা আছে হলুদ করে, একটা তড়িৎ প্রবাহ আর একটা হলো চাপ। বাকি যে সমস্ত জিনিসগুলো আছে যেমন চক্রগতির ব্যাসার্ধ এগুলো 4 নাম্বার চ্যাপ্টারে পড়বো, শিশিরাঙ্ক পড়বো 10 নাম্বার চ্যাপ্টারে গিয়ে, বিভব শক্তি সম্পর্কে 5 নাম্বার চ্যাপ্টারে জানবো, কম্পাঙ্ক সম্পর্কে আমরা পড়ি হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টারে গিয়ে, যদিও আগে তোমরা পড়ে আসছো। সো যদি আগের গুলার সাথে মিলে যায়, ক্লাস 9 10 এর সাথে কোনো একটা রাশি মিলে যায় তাহলে তো মনে থাকবেই, কিন্তু যদি নতুন কোনো টার্ম পাও এগুলো মুখস্থ করতে যেও না। ঠিক আছে, সো দেখো আমরা এখান থেকে যেটা দেখলাম, দুইটা রাশি, একটা চাপ এবং একটা তড়িৎ প্রবাহ। এই দুইটা রাশি আমাদের মনে একটা কনফিউশন তৈরি করে, কারণ আমরা বলি, মুখ ফুটে বলে ফেলি কোন দিকে চাপ দিচ্ছে, অনেক সময় মুখ ফুটে বলে ফেলি তড়িৎ প্রবাহটা কোন দিকে কাজ করছে। এইরকম বলার কারণে যেটা হয়, আমাদের মাথার মধ্যে সাবকনশাস মাইন্ডে চলে আসে কি, ও তড়িৎ প্রবাহ কোন দিকে, তাইলে তো এর মানও আছে এর দিকও আছে, তাহলে তো এইটা একটা ভেক্টর রাশি, কিন্তু এটা ভুল। তড়িৎ প্রবাহ কিন্তু একটা স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, এটাকে তো টেনসর বলে। আমি তো যেটা বললাম সবাই আসলে টেনসর, কিন্তু কেউ 0 র্যাঙ্ক টেনসর সেগুলা স্কেলার যাদের শুধু মান আছে, আর যেগুলো 1 র্যাঙ্ক টেনসর সেগুলো হচ্ছে ভেক্টর যাদের মান আছে দিক আছে। সো এই জন্য টেনসর কি না এগুলা নিয়ে আমরা টেনশন করব না এখন। ঠিক আছে, আমাদের বইতে যেগুলো আছে এগুলা সবগুলা কিন্তু স্কেলার। তাইলে দেখো চাপের কথা মনে হতে পারে, দেখো চাপের তো ভাইয়া চাপের তো দিক আছে, তো চাপ এই জিনিসটা আসলে কিভাবে করে একটা স্কেলার হইলো, চাপের তো দিক আছে, কোন দিক বরাবর চাপ কাজ করছে। দেখো একটা জিনিস আমি যদি তোমারে বলি, এর দিক আছে বুঝলাম, কিন্তু এর দিকটা না নির্দিষ্ট না। আসলে কিভাবে নির্দিষ্ট না, ধরো আমি যদি একটা বেলুনের মধ্যে কিছু পানি ভরে রাখি, ধরো এই বেলুনের মধ্যে পানি আছে, বেলুনের মধ্যে পানি রাখা আছে, আচ্ছা বলো তো এখানে যে চাপ কাজ করবে সেটা কি একটা নির্দিষ্ট দিকে চাপ কাজ করবে? এখানে কি সব যতগুলো পাত্রের দেওয়াল আছে প্রত্যেকটা পাত্রের দেওয়ালে লম্ব বরাবর কাজ করবে না সব সময় চাপটা? তাহলে এখানে চাপ একটা কাজ করতেছে এই দিক বরাবর, এই অংশে চাপ কাজ করতেছে এই দিকে, এই অংশে চাপ কাজ করে এই দিকে, এই অংশে চাপ এই দিকে, এই অংশে চাপ এই দিকে, এই অংশে চাপ এই দিকে। তাহলে চাপের দিক আছে কিন্তু এটা তো নির্দিষ্ট কোনো দিক নাই। এই জন্য এইগুলাকে আমরা আসলে টেনসরের 3 র্যাঙ্ক টাইপের যদি থাকে সেগুলো আমরা বলি, কিন্তু যেহেতু স্কেলার আর ভেক্টরের মধ্যে আমরা তুলনা করছি, বলতো ভেক্টর হতে হলে দিক নির্দিষ্ট থাকতে হয়, ভেক্টর হতে হলে দিক নির্দিষ্ট থাকতে হয়। বলতো চাপের দিকটা কি নির্দিষ্ট কোনো দিক? চাপটা কি যে কোনো দিকেই হতে পারে না, বা পাত্রের চারিদিকেই হচ্ছে? তাহলে এর কোনো নির্দিষ্ট দিক নাই, এর অনিয়ত দিক। দেখো অনেক অনেক দিক আছে, মাল্টি ডাইমেনশনাল। সো তাহলে চাপটাকে কিন্তু আমরা কি বলতে পারবো না, ভেক্টর বলতে পারবো না। চাপ এবং তড়িৎ প্রবাহ এগুলা স্কেলার। তড়িৎ প্রবাহের কথা যদি বলো, দেখো আমরা মনে করো এইখানে একটা ফুটবল রাখা আছে, এইখানে একটা ফুটবল রাখা আছে, বলো তো দেখি এই ফুটবলটাকে যদি আমি এই দিকে ধাক্কা দেই তাহলে এটা কোন দিকে যাবে? ভাই এটা আবার কোনো প্রশ্ন হইলো? আপনি যদি এই দিকে ধাক্কা দেন তাহলে তো বস্তু যদি আগে স্থির থাকে তাহলে তো সেটা এই দিকেই যাবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা বলো তো যদি আমি বস্তুটা স্থির থাকে, আমি যদি উপরের দিকে একটা বল দেই তাহলে এটা কোন দিকে যাবে? হ্যাঁ ভাইয়া, বস্তুটা উপরের দিকে যাবে। বলো তো এই যে বল, এটা একটা কি রাশি, এটা কি স্কেলার না ভেক্টর? বলো তো এই যে বল, আমি যে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম বস্তুটার উপরে, উপরের দিকে একটা ফোর্স দিলাম বা ডান দিক বরাবর একটা ফোর্স দিলাম, এটা কি, এটা কি স্কেলার না ভেক্টর? এটা একটা ভেক্টর। দেখো তুমি যদি উপরের দিকে ফোর্স দাও তাইলে বস্তু উপরের দিকে যাবে, তুমি যদি ডান দিকে ফোর্স দাও তাইলে বস্তু ডান দিকে যাবে। এইবার একটু চিন্তা করে দেখো তো, যদি তুমি দুইটা দিকে একই সময়ে একই সাথে দুইটা ফোর্স দাও, যে এই বস্তুটার উপরে একবার ডান দিকে ফোর্স দিলা, এই বস্তুটার উপরে একবার উপরের দিকে ফোর্স দিলা, এবং দুইটা একই মুহূর্তে দিলা, বলো তো এই বস্তুটা কি ভাইয়া শুধু ডান দিকে যাবে?
বা এই বস্তুটা কি ভাইয়া শুধু উপরের দিকে যাবে? না, এরা কোথায় যাবে? এরা কোথায় যাবে? এই দুইটা ফোর্স মাঝামাঝি কোনো একটা দিকে কিন্তু এটা যাবে। এই বস্তুটা কোন দিক বরাবর যাবে? সোজা ডানেও যাবে না, সোজা উপরেও যাবে না। এই দুইটা ফোর্স যেদিকে কাজ করছে তাদের মাঝ বরাবর কিন্তু ফোর্সটা কাজ করবে। এদের নেট ইফেক্টটা পড়বে কিন্তু মাঝ বরাবর। এই নাকি এদিক বরাবর কাজ করবে? এদিক বরাবর কাজ করবে না তো, দুইটা ফোর্সের মাঝ বরাবর কিন্তু এর ধাক্কাটা প্রযুক্ত হবে। তাহলে দেখো বল একটা ভেক্টর, দেখছো দুইটা ভেক্টর যোগ করলে কেমন হয়? এটা একটা ভেক্টর ছিল, বা এটা তো একটা বল, একটা ভেক্টর রাশি, আমরা জানি এই বল একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশিকে যোগ করলে দেখছো মাঝখান বরাবর একটা নেট পাওয়া যায়, একটা টোটাল পাওয়া যায়। কিন্তু বলতো তড়িৎ প্রবাহের জন্য যদি এরকম হয়, মনে করো আমার কাছে একটা তার আছে, একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে মনে করো ডান দিকে কারেন্ট যাচ্ছে, আর এই তারের মধ্যে দিয়ে উপরের দিকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা বলতো তাইলে কি কারেন্ট যদি একই সাথে দুইটা দিকে যাইতে থাকে তাহলে কি ভাইয়া কারেন্ট মাঝখান দিয়ে চলে যাবে নাকি? এরকম জীবনে হয়? এইরকম জীবনে হয় বলো? কারেন্ট একটা ডান দিকে যাচ্ছে আর একটা উপরের দিকে যাচ্ছে, যদি এরকম হয় তাহলে কখনো আমরা কি দেখি যে হ্যাঁ ভাইয়া বলের ক্ষেত্রে যেরকম দুইটা দিকে ফোর্স দেওয়ার কারণে বল মাঝখানে চলে গেছিল, তাহলে এখানে কারেন্টের ক্ষেত্রে কখন এরকম হয় যে চার্জ এদিকে যাচ্ছে, চার্জ এদিকে যাচ্ছে? তাহলে না ভাইয়া, তাহলে চার্জ দুইটা একসাথে যেহেতু দুইটা কারেন্ট টাচ করতেছে তাহলে চার্জগুলো মাঝখান দিয়ে চলে যাবে তারের বাইরে দিয়ে, এরকম কখনো হয়? হয় না। অর্থাৎ তড়িৎ প্রবাহ কিন্তু দেখো ভেক্টরের নিয়ম কানুন মানে না। তড়িৎ প্রবাহ যেটা সেটা কিন্তু ভেক্টরের কোনো নিয়ম কানুন মানে না। তাহলে যে ভেক্টরের কোনো নিয়ম কানুন মানে না তাকে আমরা ভেক্টর কেন বলবো? সে একটা স্কেলার। তড়িৎ প্রবাহ যেটা সে একটা কি? সে একটা স্কেলার। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন মাথায় রাখবো, চাপ এবং তড়িৎ প্রবাহ এরা কি? স্কেলার। এরপরে আসো, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। দুইটারই প্রয়োজন হয়। এখানে অনেক এক্সাম্পল আছে, যেমন ভয়ঙ্কর কিছু এক্সাম্পল। টর্ক এটা কি জিনিস আগে কখনো জানি না, কেন্দ্রমুখী বল জানি না, আগে কখনো শুনি নাই। কৌণিক ভরবেগ আবার কি জিনিস, রৈখিক ভরবেগ পড়ছি, সান্দ্রতা আবার কি জিনিস। সো এটাই বলছিলাম যে এইগুলার দিকে তাকায়ে ভয় পাওয়া যাবে না, কারণ এখানে যে সমস্ত এক্সাম্পলস গুলো আছে সেগুলা পুরা বই ঘেটে তারপরে লেখা। আমরা কি পুরা বই পড়ে শেষ করছি? না। সো তাহলে এইটা কিন্তু না বোঝাটাই স্বাভাবিক। এগুলা খাতায়ও এখন তোলার দরকার নাই, স্লাইডে আছে, স্লাইডে থাকুক। সো আমরা জাস্ট এই জিনিসগুলা জানলাম যে একটা রাশি, আমরা দুই ধরনের রাশি সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ভৌত রাশি, একটা হলো ভেক্টর রাশি, একটা হলো স্কেলার রাশি। সো ভেক্টর রাশি যেটা প্রকাশ করার জন্য মানও প্রয়োজন, দিকও প্রয়োজন, আর স্কেলার রাশি যেটা সেটা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাইলে আমরা এইটা বুঝলাম। দেখো এখন আসো এই অবজেক্টিভটা দেখি কয়জন সলভ করতে পারো। নিচের কোনটা ভেক্টর রাশি? চিটাগাং বোর্ড 2023, একদম রিসেন্ট প্রশ্ন আসা, 24-এরটা এখনো পরীক্ষাই হয় নাই। সো এটা 23 সালের প্রশ্ন। দেখি তোমরা বলো তো নিচের কোনটা ভেক্টর রাশি? নিচের কোনটা ভেক্টর রাশি দেখি তোমরা সেন্স করতে পারো কিনা। নিচের কোনটা ভেক্টর রাশি দেখি তোমরা সেন্স করতে পারো কিনা। ভেক্টর রাশি মনে রাখার ছন্দ শিখা, ছন্দ শিখা আপাতত লাভ নাই, কারণ যেটা বললাম সামনে চ্যাপ্টার যত আগাবে তত তুমি নিজে নিজেই শিখে যাবা, এটা ছন্দর প্রয়োজন হয় না লং রানে গেলে। ঠিক আছে, যেই চ্যাপ্টারগুলো আমরা কভার করব প্রত্যেকটা যখন বুঝবা রাশিগুলা কি কি, তাহলে এমনি মাথায় থাকবে। এটা এখন মুখস্থ নিয়ে লোড নেওয়ার কোনো মানেই হয় না, দরকার নাই। ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। সি বলছো, সি বলছো, অনেকে এ বলে ফেলছো। ওয়েব অ্যাপে দেখছি না। দেখো নিচের কোনটা ভেক্টর রাশি, দেখো একটু আগেই তো বললাম তড়িৎ প্রবাহ যেটা, এই তড়িৎ প্রবাহটা কি স্কেলার না? তড়িৎ প্রবাহটা কি স্কেলার? তড়িৎ প্রবাহটা কি স্কেলার। আয়তন, ভাই আয়তন যদি বলি 3 মিটার কিউব বা 30 মিটার কিউব, এইটা প্রকাশ করার জন্য কি আমাদের কোনো দিকের প্রয়োজন হয়? কোনো দিক কি লাগে? লাগে না কিন্তু। সো তাহলে দেখো আয়তন যেটা সেটা কিন্তু স্কেলার। আয়তন যেটা এইটাও কি? এইটাও হচ্ছে স্কেলার, এইটাও হচ্ছে স্কেলার। আচ্ছা বলো তো সময়,
আচ্ছা, সময় মাপার জন্য কি আমাদের দিকের প্রয়োজন হয়? কোন দিক বরাবর সময় কাজ করতেছে? না, এটাও স্কেলার। তাহলে ভাই অপশনে থাকে কে? অপশনে থাকেই তো আমাদের টর্ক। তাহলে টর্ক হচ্ছে এটার আনসার। দেখছো, মাত্র 2টা স্লাইড পড়ার পরে তুমি এইচএসসির প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারতেছো। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যেই জিনিসগুলো আমাদের বইয়ের মধ্যে আছে, যেই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কোনো কিছু ইনশাল্লাহ বাদ যাবে না। প্রত্যেকটা জিনিস যেগুলো ক্লাসের মধ্যে বলবো এগুলো একটু নোট রাখবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ঠিক আছে, এই একই কমেন্ট বারবার করো না শেখ তৌহিদ, একই কমেন্ট বারবার করো না, হ্যাঁ? ওকে, ক্ষেত্রফল কিভাবে ভেক্টর হয় এইটা যখন টপিক আসবে ওই সময় বুঝতে পারবা, কোনো চিন্তাই করো না। ঠিক আছে, কোনটা কিভাবে ভেক্টর হয়, কোনটা কিভাবে স্কেলার হয়, এগুলো ওইখানে বুঝে যাবা। ক্ষেত্রফল আসলেই কিন্তু ভেক্টর হয়। ওই যে ওর কে জানি একটা একজন হাহা দিছে না, ও যেটা বলছে ঠিকই বলছে, ক্ষেত্রফলও ভেক্টর হয়। ঠিক আছে, কিভাবে হয় সেগুলো আমরা যখন পড়বো তখন নিয়ে আলোচনা করব। টর্ক বানান ভুল করতেছো, টর্ক বানান ভুল করতেছো। টর্ক জিনিসটা কি একটু ছোট্ট করে বলে রাখি, এটা লাগবে না এখন, 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পড়বো। টর্ক যেটা, আমরা কোনো একটা বস্তুর উপরে ধরো কি প্রয়োগ করলে এর ত্বরণ হয়? বল প্রয়োগ করলে ত্বরণ হয় না? ঠিক তেমনি কোনো একটা বস্তুকে যদি তুমি ঘুরাতে চাও, অর্থাৎ এর ঘূর্ণনের একটা ত্বরণ ঘটাতে চাও, তাহলে ওর উপরে যেটা দেওয়া লাগে সেটাই হচ্ছে টর্ক। বুঝছো? আমরা কোনো একটা বস্তুর যদি বেগের বৃদ্ধি করতে চাই, বেগ বাড়াতে চাই, তাহলে কি দেই? বল দেই না? ঠিক একইভাবে এই বস্তুটাকে তুমি মনে করো ঘুরাতে চাও, আস্তে আস্তে এই অক্ষের সাপেক্ষে ঘুরাতে চাও, স্পিডে ঘুরাতে চাও, তাহলে ঘুরানোর জন্য যা প্রয়োগ করা লাগবে বা ওর ঘুরানোর স্পিডটাকে বাড়ানোর জন্য যা প্রয়োগ করা লাগে সেটাই হচ্ছে টর্ক। ঠিক আছে, তো আমরা এগুলো শিখবো 4 নাম্বার চ্যাপ্টারে, এগুলো এই চ্যাপ্টারে নাই। গেল, চলো আরেকটা অবজেক্টিভস দেখি। স্কেলার রাশির উদাহরণ কোনটা বলো দেখি, এখান থেকে কোনটা স্কেলার রাশির উদাহরণ? দিনাজপুর বোর্ড 2021 সালে আসা, ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা, বলো বলো। হ্যাঁ, এ বলছো, বি বলছো, এই দেখো স্কেলার রাশির উদাহরণ। আচ্ছা, এই যে স্কেলার রাশির উদাহরণ, এইখানে কি কাজ আছে? আমরা কিন্তু 9 10-এ পড়ে আসছি যে কাজ এটা কি একটা শক্তির রূপ। তো শক্তি কি? শক্তি বা কাজ, এগুলো স্কেলার। তাহলে এটা স্কেলার, ঠিক আছে। বল তো ভেক্টর, টর্ক ও ভেক্টর, কৌণিক ভরবেগ, ভরবেগ নিজেই তো ভেক্টর। তো ভরবেগ যেহেতু ভেক্টর, কৌণিক ভরবেগও কিন্তু ভেক্টর। তো তাহলে এখানে স্কেলার রাশির উদাহরণ কোনটা? কাজ হচ্ছে এখানে স্কেলার রাশির উদাহরণ। দেখছো, তোমরা বোর্ডের প্রশ্ন এখনই সলভ করতে পারো। জোস, আর পড়াশোনা করে কি লাভ বলো? হ্যাঁ, পড়াশোনা করে আর লাভ কি? আমরা তো সবই পারি। হ্যাঁ, মাত্র কত 30 মিনিট হইতে পারলো না, আমরা এখনই কিন্তু বোর্ডের প্রশ্ন সলভ করে একদম ঝাঁঝরা করে ফেলতেছি, তাই না? আমরা কি জোস! সাব্বাস সাব্বাস, তোমরা আর পড়াশোনা করে কি করবা বলো? সো দেখো, ভেক্টর রাশির কয়েকটা কিছু ধর্ম, ভেক্টর রাশির কিছু ধর্ম আমরা একটু দেখি। দেখো, এই এটা কোত্থেকে আসলো? সরি, এটা ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা কিছু ছিল না, এটা কিছু না। ওকে, সো দেখো এখানে যেটা বলছে, ভেক্টর রাশির কিছু ধর্ম, এর মান থাকে, দিক থাকে, এটা আমরা অলরেডি জানি, এটা নতুন করে বলার কিছু নাই। ভেক্টর রাশি যেগুলো আছে তাদের মান থাকে এবং দিক থাকে। ভেক্টর রাশির যোগ বিয়োগটা হয় জ্যামিতিক নিয়মে। এটা কি জিনিস এটা আমরা শিখবো সামনে, চিন্তা করো না। যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়ম আর জ্যামিতিক নিয়ম, দুই রকমের নিয়ম আছে। বীজগাণিতিক নিয়ম হচ্ছে ধরো 10-এর সাথে 12 যোগ করলে কত হয়? সহজ যোগ করেই বের করে ফেলতে পারবো। 10 আর 12, দুইটা যোগ করলে কত হয়? 22। সো তাহলে এই যে 10 আর 12 দুইটা সংখ্যা যোগ করে রেজাল্ট বের করলাম, এটা হলো বীজগাণিতিক নিয়ম। আর জ্যামিতিক নিয়ম হচ্ছে ধরো জ্যামিতি দিয়ে আমরা যে যোগটা করব, তো এটা কিভাবে করব সামনে আমরা দেখব, এটা নিয়ে চিন্তা করো না। জাস্ট কিছু ধর্ম, এগুলো আমরা একটু দেখে রাখি। গুণ আছে 2 রকমের। দেখো তো, আমরা কখনো যখন ওই যে সংখ্যার গুণ দেখতাম, গুণ তো এক রকমেরই হয়, গুণ তো এক রকমেরই হয়, কিন্তু ভেক্টরের গুণ আছে 2 রকমের। তারপরে আছে দেখো, ভেক্টরের উপাংশে ভাগ করা যায়। উপাংশ কি জিনিস এটা তোমাদেরকে একটু আইডিয়া দিছিলাম ওই যে শুরুতে, যে উপাংশ হচ্ছে দুইটা ভেক্টর যেমন যোগ করা যায়, দুইটা ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টর পাওয়া যায়। সো একটা ভেক্টরকে ভাঙলে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, তো এই বাচ্চা ভেক্টরগুলোকে আমরা বলি তাদের উপাংশ। দুইটা ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টর পাওয়া যায়,
একটা ভেক্টরকে চাইলে আমরা অনেকগুলা টুকরা টুকরায় ভাগ করতে পারি, সো ওইগুলাকে আমরা বলি উপাংশ। ওইটার কথাই বলছে এখানে, নতুন কোনো জিনিস না। যোগের সূত্র দেখো, বন্টন সূত্র, যোগের অনেকগুলা সূত্র আছে, কিছু কিছু স্টাইলে যোগ করা যায়, বুঝতে পারছো? কিছু স্টাইলে যোগ করা যায়, আমরা যেমন ক্যালকুলেটরে যোগ করতে পারি, বা ধরো দুইটা সংখ্যা যদি দিয়ে দেয়, ধরো 2 আর 3 যোগ করলে কত হয়, দুইটা কাঠি আর তিনটা কাঠি দুইটা যোগ করে একসাথে টোটাল যোগ বের করতে পারি। যোগের অনেক নিয়ম থাকে, ঠিক তেমনি ভেক্টরেরও যোগের কিছু সূত্র আছে, বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র, এরকম অনেক টাইপের সূত্র আছে, এগুলা নিয়েও আমরা জানবো, চিন্তা করো না। সো এগুলো হচ্ছে ভেক্টর রাশির কিছু ধর্ম। এই ধর্মটা কেন আগে দেখাচ্ছি, বইগুলাতে একটু আগে আছে, তো এই জন্যই এটা আগে একটু দেখাই রাখলাম। কিন্তু এগুলো তুমি ফিল করতে পারবা, পুরা জিনিসগুলো বুঝতে পারবা চ্যাপ্টার যখন আমরা শেষ করব পুরাটা, তখন যে গুণ সম্পর্কে আইডিয়া, ভেক্টর কিভাবে যোগ করে সে সম্পর্কে আইডিয়া, তারপরে এই যে যোগের বিভিন্ন সূত্র, উপাংশ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ওকে, সো তাহলে দেখো আমরা এর পরেরটাতে যদি যাই, ভেক্টরকে কিভাবে লেখে, ভেক্টরকে কিভাবে করে আমরা প্রকাশ করতে পারি, ভেক্টরকে কিভাবে করে আমরা লিখতে পারি। সো দেখো, ভেক্টরকে আমরা প্রকাশ করব, সো প্রকাশ করা যায় অনেকভাবে। ভেক্টর তো একটু স্পেশাল, তাই না? যেগুলার মান আছে এবং যেগুলার দিকও আছে, যেগুলার মান আছে এবং যেগুলার দিক আছে। তাইলে দেখো এইখানে আমরা যে জ্যামিতিকভাবে রেখচিত্রের দ্বারা এবং প্রতীক দ্বারা দুইভাবে আমরা প্রকাশ করা শিখব। এই ক্লাসে মনোযোগ দাও, উল্টাপাল্টা কমেন্ট করো না, একদম ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, আমি লিখতে না বললে কিছুই লিখো না, ঠিক আছে? এখানে যা কিছু আছে, সত্যি কথা বলতে এখানে যা কিছু আছে, এই এমসিকিউ তো জীবনেও তুলবা না কখনো। ক্লাসে নোট করবা কতটুকু, ধরো এই যে এই সংজ্ঞাটা লিখে দিছিলাম, সংজ্ঞাটা নোট করবা, স্কেলার রাশির সংজ্ঞাটা নোট করবা, এই যে রাশি কাকে বলে সংজ্ঞাটা নোট করতে পারো। এগুলা পরীক্ষার আগের রাত্রে একবার করে দেখে যাবা। ভৌত রাশি কি, ভেক্টর রাশি কিছু ধর্ম, এগুলা লিখে রাখতে পারো, কিন্তু এগুলা বইতে আছে, এগুলা খালি খালি লেখার আপাতত দরকার নাই, তবু লিখতে চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে গুরুত্বপূর্ণ না সেটা বোঝাচ্ছি। এইগুলো এখন যা কিছু লিখবো সবকিছু খাতায় তুলবা। ভেক্টরকে কিভাবে লেখে, মানে কিভাবে করে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি, ভেক্টরকে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি। ভাই এসএসসিতে হায়ার ম্যাথে ভেক্টর স্কিপ করছিলাম, কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমিও, আমার যতদূর মনে পড়ে, আমিও এসএসসিতে থাকতে ভেক্টর বুঝতাম না, কিছুই বুঝতাম না। ওই যে কি একটা অ্যারো যায় আর একটা অ্যারো যায়, অ্যারো অ্যারো মিলাইতে হয়, হ্যাঁ, এগুলো কিছুই বুঝতাম না। তো তুমি যে জায়গায় আছো আমি সেই জায়গায় আছি বস, একদমই প্যারা নিও না। এইবার আসো, কাজ কেন স্কেলার? কারণ দেখো, কাজ হচ্ছে মানে শক্তির একটা রূপ, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তি জিনিসটা কি, শক্তির কি দিক আছে? আমার পূর্ব দিক বরাবর 10 জুল শক্তি আছে, এরকম কেউ কখনো বলে? আমার শক্তি আছে, শক্তি আছে কতটুকু? 50 জুল, 100 জুল, তাই না? বা আমি কোনো একটা বস্তুকে আমি একটা গতি শক্তি দিলাম, কোনো একটা বস্তুর মধ্যে আমি একটা বিভব শক্তি দিলাম, এগুলার কি কোনো দিক হয়? দিক হয় না তো। তাহলে কাজ আর শক্তি তো একটার আর একটা রূপ, সো এই জন্য কাজেরও কোনো দিক কিন্তু নাই, তাহলে এটা স্কেলার। এখন দেখো ভেক্টরকে কিভাবে লেখে, সো প্রতীক দ্বারা লেখা যায় অথবা জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা লেখা যায়। খেয়াল করো, প্রতীক দ্বারা আমরা কিভাবে করে প্রকাশ করি। একটা ভেক্টরকে যখন আমি খাতার মধ্যে লিখব, যখন আমি ম্যাথমেটিক্যাল লিখব, তখন তো আমাকে আলাদা করতে পারতে হবে যে এটা একটা স্কেলার রাশি, এইটা একটা ভেক্টর রাশি, না হলে তো আমি সমীকরণ লিখলে বুঝবই না। সমীকরণ লিখলে তো আমাকে আলাদা করতে হবে না কোনটা স্কেলার কোনটা ভেক্টর। সেটার জন্য দেখো, কোন একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে। এটা মনে করো একটা ভেক্টর রাশির প্রকাশ, এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে উপরে আমরা একটা অ্যারো সাইন দিয়ে দেখাতে পারি। এর মানে কি যদি কনফিউজড হয়ে যাও, তাহলে দেখো, মনে করো ফোর্স একটা ভেক্টর রাশি না, এফ দিয়ে প্রকাশ করে। সো আমরা এটাকে ভেক্টর যেহেতু এটা, তাই এটার লেখার পরপরই উপরে একটা অ্যারো সাইন দিয়ে দিব। নর্মাল প্র্যাকটিস এটাই সবাই, এই প্র্যাকটিসটাই সবার। এছাড়া আরো অনেকভাবে লেখা যায়। তুমি চাইলে উপরে জাস্ট একটা দাগ দিয়ে ভেক্টর আকারে প্রকাশ করতে পারো, তুমি চাইলে এর নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করতে পারো, অথবা আরেকটা উপায় লেখা যায়, কিন্তু এটা খাতায় কখনো এভাবে লিখতে হয় না। এইটা হচ্ছে একটু বোল্ড করে লেখা। এইটা শুধুমাত্র লিখতে পারবে বইওয়ালারা, এইটা শুধুমাত্র বইয়ের ফন্ট। বইতে দেখবা যেগুলা ভেক্টর রাশি সেগুলাকে একটু বোল্ড করে রাখা হয়, এইগুলাকে একটু বোল্ড করে লেখা হয়, কিন্তু আমরা কখনোই খাতার মধ্যে এরকম বোল্ড করার জন্য হিজিবিজি করে আঁকবো না, দেখতে বিচ্ছিরি লাগবে। তো আমরা কোনটা ফলো করব? সবসময় এটা ফলো করব। এইটা ফলো করাটা একটু রিস্কি, কারণ তুমি যখন গড় বেগ পড়বা, তোমরা জানো গড় বেগের সময় কিন্তু উপরে একটা বার সাইন দেওয়া হয়,
তাহলে তো মিক্সড হয়ে যাবে, কোনটা গড়ের জন্য দিছি কোনটা ভেক্টরের জন্য দিছি, তাই ঝামেলা। সো এই জন্য সবসময় আমরা কিন্তু এইখানে এইটাই ফলো করব। এটা কখনকার বেলায়, ধরো আমি সূত্র লিখলাম এফ সমান সমান এম এ, তাইলে আমি দেখো এখান থেকে বুঝতে পারতেছি সমীকরণটা দেখে ক্লিয়ারলি, ও আচ্ছা এম এর উপরে ভেক্টর নাই, তাইলে এটা স্কেলার। এফ এর উপরে ভেক্টর আছে, এটা একটা ভেক্টর। এর উপরে ভেক্টর আছে, তাহলে এটা একটা ভেক্টর রাশি। বুঝতে পারছো? সো এই জন্য আমাদের এই চিহ্ন দেওয়াটা গুরুত্বপূর্ণ, তা না হলে আমি একটা সমীকরণ দেখে কখনো বুঝতে পারবো না কোনটা স্কেলার কোনটা ভেক্টর। ক্লিয়ার? এখন দেখো জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা, জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা, খেয়াল করো রেখাচিত্রের দ্বারা কিভাবে করে আমরা একটা ভেক্টরকে লিখতে পারবো, প্রকাশ করতে পারবো। খেয়াল করো, একটা ভেক্টর মান আছে, তার দিক আছে। জ্যামিতিকভাবে এটাকে প্রকাশ করার জন্য আমি কি এখানে চাঁদা নিয়ে আসবো, আমি কি এখানে কাটা কম্পাস নিয়ে আসবো? না, জাস্ট একটা স্কেল হলেই হবে। নর্মালি তো আর হাতে নাতে স্কেল লাগে না, কি করতে হয়, একটা অ্যারো চিহ্ন দিয়ে দিতে হয়। দেখো এই অ্যারোটা মানে কি বোঝায়, মনে করো আমি বললাম যে কোনো একজন লোক, তার সরণ হলো এই 20 মিটার, সরণ হলো 20 মিটার। এখানে যে দৈর্ঘ্যটা আছে না, এখানে যে দৈর্ঘ্যটা আছে না, এই দৈর্ঘ্যটা দিয়ে তার মান প্রকাশ করে। আমি একটু এটা লিখে দেই, এই দৈর্ঘ্যটা দিয়ে ভেক্টরের মান কেমন সেইটা প্রকাশিত হয়, দৈর্ঘ্যটা দিয়ে ভেক্টরের মান কেমন সেইটা প্রকাশিত হয়। এবং এখানে যে অ্যারো সাইনটা আছে ভাইয়া, এখানে যে অ্যারো সাইনটা আছে, এই অ্যারো সাইনটা দিয়ে প্রকাশিত হয় ভেক্টরটা কোন দিকে কাজ করছে, ভেক্টরটা কোন দিকে কাজ করছে। একটা ভেক্টরের অনেকগুলো অংশ আছে, দেখো যেমন এইখানে যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলি ভেক্টরের পাদবিন্দু, ভেক্টরের পাদবিন্দু। এটাকে ইংরেজিতে বলা হয়, এটা হলো ভেক্টরের টেইল, টেইল। এইখানে যে ভেক্টরের অংশটা আছে এইটাকে বলা হয় ভেক্টরের আদি বিন্দু, এইটাকে বলা হয় একটা ভেক্টরের আদি বিন্দু। এবং এটার আরেকটা নাম আছে, সেটা ইংরেজিতে বলে হেড। এবং এই ভেক্টরের দৈর্ঘ্য দিয়ে তার মানটাকে বোঝায়, অ্যারো সাইন দিয়ে তার দিকটাকে বোঝায়। এর থেকে সহজ জিনিস আর দুনিয়ায় আছে বলো? আমি যদি বলতে চাই যে ভাইয়া এইখানে একটা বস্তুর উপরে একটা বল কাজ করছে, একটা বল কাজ করছে, তাহলে দেখো একটা ফোর্স নাকি এই বস্তুটার উপরে কাজ করছে। আমি যদি এই দিক বরাবর ফোর্স দেই, তাহলে দেখো তো ছবি দেখেই বোঝা যাচ্ছে না বলটা কোন দিকে কাজ করছে, দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ উপরের দিকে যেহেতু, তাহলে ফোর্সটা উপরের দিকে কাজ করছে। আমি যদি বলি না ভাই ফোর্সটা এই দিক বরাবর কাজ করছে, একটা ফোর্স আরেকটা ফোর্স মনে করেন এই দিক বরাবর কাজ করছে, তাহলে কি আমি দেখেই বুঝতে পারছি না যে এই মাসুম বস্তুটার উপরে, এই মাসুম বস্তুটার উপরে কোন দিক বরাবর ফোর্স কাজ করছে, ডান দিক বরাবর ফোর্স কাজ করছে। তাহলে ভাই এখানে একটা জিনিস বলো তো, এই যে ফোর্স যেটা আমরা লিখলাম, এইটা দেখো এইটার সাইজটা ছোট আর এইটার সাইজটা বড়। সো তাহলে আমাকে বলো তো এর মান যদি হয় ধরো 2 নিউটন, তাহলে এর মানটা কত হতে পারে? এটার মান কি 1 নিউটন হবে কখনো? এটার মান কি 0.5 নিউটন হতে পারে কখনো? এটার মান কি 1.5 নিউটন হতে পারে কখনো? এটার মান সব সময় কিন্তু 2 এর থেকে বড় হবে। কেন বড় হবে? কারণটা কি? কারণ ভাই এইটার দৈর্ঘ্য ছোট, দৈর্ঘ্য দিয়ে যেহেতু মানটা প্রকাশিত হয়, এর দৈর্ঘ্য যেহেতু ছোট, এর দৈর্ঘ্য দেখেন তার তুলনায় কত বড়, তাহলে অবশ্যই এরা কিন্তু হবে না, এরা হবে না। কারা হবে? হইতে পারে এটা হচ্ছে 10 নিউটন, কারণ দেখো এর থেকে কিন্তু অনেক বড়, তো প্রপোর্শনালি বাড়বে। যদি এইটার থেকে এটা 5 গুণ বড় হয় তাহলে 10 নিউটন, যদি হয় না ভাই এটার থেকে এটা 2.5 গুণ বড় বা এটার থেকে 3 গুণ বড়, তাহলে হ্যাঁ ঠিক আছে 3 দুগুণে 6 নিউটন। তাহলে বুঝতে পারছো? তাহলে সাইজটা দিয়ে আমরা ভেক্টরের মান কেমন সেটা বুঝতে পারি। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাদের ওই আর্কাইভ ক্লাস কিন্তু আপলোড করা হয়ে গেছে, এবং ক্লাসের যে স্লাইড গত বছরে সেগুলোও কিন্তু আপলোড করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, গেল। হ্যাঁ, আদিবিন্দুও বলা যায়, ও সরি সরি সরি, এটা এটা একটু কারেক্ট করে নাও, সরি। আদিবিন্দু, পাদবিন্দু বা আদিবিন্দু বলে এটাকে, সরি সরি সরি, এইটা একটু ঠিক করে নাও, ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত।
এইটাকে আমরা পাদবিন্দু বলতে পারি বা আদি বিন্দু বলতে পারি, আদি বিন্দু বা, ঠিক আছে, এটাকে আমরা আদি বিন্দু বা পাদবিন্দু যে কোনো একটা বলতে পারি। আর এইটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, সরি সরি সরি, এটা লিখতে আমার ভুল হয়ে গেছে বাচ্চারা। এটাকে আমরা বলি কি? শীর্ষবিন্দু। এটা আদিবিন্দু, যেখান থেকে শুরু হয়েছে পয়েন্টটা সেটাকে বলছি আদিবিন্দু বা পাদবিন্দু, এবং যেখানে গিয়ে শেষ হয়েছে এটাকে আমরা বলছি শীর্ষবিন্দু। ঠিক আছে, এটাকে আমরা বলছি শীর্ষবিন্দু। ওকে, বুঝলাম। ঠিক আছে ভাই, বায়োলজি সাইকেল নাই? হ্যাঁ, বায়োলজি সাইকেলও আছে, চলে আসবে, এখনো যদি না আসে তাহলে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গেল। তাহলে আমরা বুঝলাম যে জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করতে হয় এবং কিভাবে প্রতীক দ্বারা ভেক্টরকে প্রকাশ করতে হয়। দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস ভাই এইগুলা। এইবার আসো, আমরা এখন যা কিছু নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে পুরা ইন্টার লাইফের সবচেয়ে সহজ সহজ কিছু জিনিস। বুঝতে পারছো? পুরা ইন্টার লাইফে এর থেকে সহজ জিনিস আর নাই, বিশ্বাস করো, আর একটাও নাই। সো দেখো, এইখানে আমরা বিশেষ টাইপের কয়েকটা ভেক্টরের কথা শুনবো, বিশেষ বিশেষ কিছু ভেক্টরের কথা শুনবো। যেমন এখানে আছে সমান ভেক্টর। ভাইয়া সমান ভেক্টর কাদেরকে বলে? সমান ভেক্টর হচ্ছে, মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মানও সমান, দিকও একই দিকে। যদি এমনটা হয় তাহলে আমরা তাদেরকে বলি সমান ভেক্টর। মনোযোগ দিয়ে শোনো, এগুলা খাতায় তুলে ফেলো, জাস্ট এইটুকু নোট তুলে ফেলো। যদি আমরা দেখি দুইটা ভেক্টর মান দেখো সাইজ একই রকম, দিক একদম একই দিকে, এটাও পূর্ব দিকে নির্দেশ করলে এটাও পূর্ব দিকে নির্দেশ করছে, মানও সেম, দিকও সেম, তাহলে এদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। তাইলে ভাইয়া যদি এমন হয় যে ধরেন এই ভেক্টরটা মানে বোঝাচ্ছে 2 মিটার পার সেকেন্ডের একটা বেগ, আর এই ভেক্টরটা মানে বোঝাচ্ছে 2 নিউটন, তাহলে কি ভাইয়া এদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো? এরা কি সমান বা ইকুয়াল ভেক্টর হবে? উত্তর হলো এরা কিন্তু সমান ভেক্টর না, সমান ভেক্টর নয়, সমান ভেক্টর নয়। এটা খেয়াল রেখো, কেন সমান ভেক্টর না? কারণ সমান ভেক্টর হওয়ার একটা বড় শর্ত হচ্ছে তাদেরকে সমজাতীয় হতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান হতে হয় তাহলে এইটা দিয়ে যদি আমি নিউটন প্রকাশ করি, এই ভেক্টর যদি এটার সমান হতে হয় তাহলে এইটাকেও আমার 2 নিউটনই প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অর্থাৎ দুইটা আলাদা আলাদা রাশি আমি নির্দেশ করতে পারবো না, সমরাশির হতে হবে আর কি, দুইটা একই রাশি হতে হবে। অর্থাৎ যদি এমন হয় যে এটা 2 নিউটন এটাও 2 নিউটন, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এরা দুইটা কিন্তু সমান ভেক্টর, এরা দুইটা সমান ভেক্টর, কোনো সমস্যা নাই, সুন্দর। এদেরকে আমরা বলতে পারি এরা হলো সমান ভেক্টর, কিন্তু এরা সমান ভেক্টর না। দেখো মান সমান, দিক সমান, একই রকম, কিন্তু একটার একক মিটার পার সেকেন্ড আর একটার একক নিউটন। বুঝতে পারছো? দেখো, হ্যাঁ ইংলিশ টার্ম তো লেখাই আছে এখানে, স্লাইডগুলা পেয়ে যাবা, স্লাইডগুলা দেখবা, ফেসবুকের সাথেও দেওয়া থাকবে, আবার ওয়েব অ্যাপের মধ্যেও লেকচারের নিচে গেলে পেয়ে যাবা। ওকে, এই এটা আরেকবার বলা লাগবে? আরেকবার বলছি, দেখো আমরা এখন কিছু স্পেশাল টাইপের ভেক্টর সম্পর্কে জানবো। যে সমান ভেক্টর আমরা কখন বলতে পারবো? দুইটা ভেক্টরকে সমান কখন বলতে পারবো? যখন তাদের মান হবে সমান, যখন তাদের দিক হবে একই। দেখো তো ভাই, মান সমান, দিক একই, কিন্তু এদেরকে সমান বলা যাবে না, কারণ এইটা দিয়ে বেগের ভেক্টর বোঝাচ্ছে, আর এই ভেক্টরটা হচ্ছে বলের ভেক্টর। তোমার যদি আমি কখনো জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো 2 কেজি চাল, 2 কেজি চাল আর 2 মিটার দৈর্ঘ্য পরস্পর সমান, তুমি কি এটা মাইনে নিবা? 2 কেজি চাল আর 2 মিটার দৈর্ঘ্য দুইটা সমান, এটা হইল কিছু? একটা বোঝাচ্ছে দৈর্ঘ্য আর আরেকটা বোঝাচ্ছে ভর, তাহলে দুইটা যদি আলাদা আলাদা জিনিস হয় এদেরকে আমি সমজাতীয় বলতে পারবো? এদেরকে সমান কখনো বলতে পারবো? সম্ভব না। তাইলে ভাই কেমনে? তুমি এইটারে বলতেছো বেগ, একটা বেগের একক, এটা একটা বেগ ভেক্টর, আর এটা হলো একটা বলের ভেক্টর, তাহলে দুইটা সমান হবে কিভাবে? এটা তো সমান না, কমন সেন্স। তাহলে সমান কারা? যদি একই মান হয়, একই দিক হয় এবং বলও যদি একই রকম হয়। বলো তো এইবার কি ক্লিয়ার? খাদিজা ইসলাম, অধীরা, বলো তো এইবার কি ক্লিয়ার? এইবার আসো যে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কোনগুলো, এটা
এটা ভাই এত সহজ, কান্না আসবে, হাউমাউ করে কানবে এটা পরে, আনবিলিভেবল। সো দেখো, যদি এমন হয় এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর ঠিক এটার বিপরীত দিকে, কোন দিকে? ঠিক এটার বিপরীত দিকে। একটা ভেক্টর যেদিকে আর একটা ভেক্টর ঠিক তার উল্টা দিকে, মান একই রকম, জাস্ট দিকটা আলাদা। মান কি? সমান, কিন্তু দিকটা কেমন? মান সমান, দিকটা একটা আরেকটার উল্টা। যদি এমন হয় তাহলে আমরা এদেরকে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর বলতে পারবো। তাহলে দেখো, এটাও কিন্তু সমজাতীয় হতে হবে। যদি এটা হয় 2 নিউটন, এটাও তাহলে কিন্তু যদি 2 নিউটন মান প্রকাশ করে, তো মান দেখাচ্ছি, মান প্রকাশ করে, তাহলে কিন্তু আমরা এটাকে সমজাতীয় যদি হয় তখন আমরা নেগেটিভ বলতে পারবো। সো দেখো, এই ভেক্টরটাকে যদি আমি বলি এ নামের একটা ভেক্টর, সাপোজ এটা যদি বলি এ নামের একটা ভেক্টর, এবং এইটাকে যদি আমি বলি বি নামের একটা ভেক্টর, খেয়াল করো, এই ভেক্টরটাকে যদি আমি বলতাম এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারতাম জানো? তুমি দেখে হাউমাউ করে কেঁদে উঠবা। এইটা যদি এ ভেক্টর হয় আর এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা যেটা লিখতে পারি, হাউমাউ করে কাদার জন্য প্রস্তুত হও, আমরা এটাকে এ সমান সমান বি লিখতে পারি। ওয়াও, দেখছো, এ সমান সমান বি লিখতে পারি। কখন? যদি মান সমান হয়, একই জাতীয় হয় এবং দিকও একই হয়, তখন আমরা এ সমান বি লিখতে পারি। আচ্ছা, যদি একটা ভেক্টর হয় এ আর বিপরীত ভেক্টর হয় বি, তাইলে আমরা কি লিখতে পারি জানো? তাইলে আমরা লিখতে পারি এ ভেক্টরটা হচ্ছে সমান সমান বি ভেক্টরের উল্টা, উল্টা। অর্থাৎ মাইনাস যে বি ভেক্টর আছে সেইটাকে তুমি যদি, বি যেই ভেক্টরটা আছে এটাকে যদি মাইনাস করো, তাহলে তখন এ ভেক্টরের সমান হবে। ভাইয়া কি বলতেছেন এগুলা? দেখো, একটা ভেক্টর, ধরো আমি তোমাকে বললাম যে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমাদের সি ভেক্টর মনে করো। যদি আমি এই ভেক্টরটাকে ধরে 180 ডিগ্রি ঘুরায় দেই, কত ডিগ্রি? মানে ঠিক বিপরীত করে দেই, 180 ডিগ্রি ঘুরায় দেই, মান সমান রেখে, মান সমান রেখে যদি এটাকে ঠিক বিপরীত দিকে ঘুরাই দেই, 180 ডিগ্রি ঘুরাই দেই, তাহলে এটাকে কি লিখবো জানো? এটাকে কি লিখবো জানো? এটাকে লিখবো মাইনাস সি ভেক্টর। দেখছো জীবনে কত সুখ, এরকম সুখ আর জীবনে তুমি পাবা? এটা সম্ভব? এর থেকে বেশি সুখ পাবা? তুমি এইটারে বলতেছো সি ভেক্টর, এর ঠিক 180 ডিগ্রি ঘোরা, 180 ডিগ্রি ঘুরালে বা এটার বিপরীত করলে আমরা এটার বলতেছি মাইনাস সি। মানে ওয়াও না জিনিসটা? অনেক, বলো জিনিসটা অনেক ওয়াও কিনা? এটা তো অনেক ওয়াও। দেখো, এটা যদি সি হয় তাহলে এটা ঠিক বিপরীত যে ভেক্টরটা সেটাকে কি লিখবো? এটাকে ঘুরাই দিলে এটার কি ভেক্টর বলবো? তখন মাইনাস সি ভেক্টর বলবো। অনেক ওয়াও না? এখন তাহলে দেখো, এই ভেক্টরটা ছিল বি ভেক্টর। বি ভেক্টর কোনটা? বি ভেক্টর এমন একটা যেটার দিকটাই উল্টা। আমি যদি, বলো তো দেখি ছোট্ট বন্ধুরা, বিবেক দিয়ে উত্তর দিবা, আবেগ দিয়ে না। যদি আমি বলি মাইনাস বি, তাহলে বলো তো এটার চেহারা কেমন হবে? মাইনাস বি বললে সেটার চেহারা কেমন হবে বলো তো? মাইনাস বি বললে চেহারাটা 180 ডিগ্রি বি ঘুরে যাবে, বিটা ঠিক 180 ডিগ্রি ঘুরে যাবে, বুঝেছো? বিটা ঠিক কত ডিগ্রি ঘুরে যাবে? 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে আমরা বলো তো দেখি, এইটার মান আর এটার মান তো সমান ছিল, এইটার মান এবং এটার মানও সমান। তাহলে দেখো তো, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল মাইনাস বি ভেক্টর, তাহলে কি আমি বলতে পারি না এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর পরস্পর সমান? দেখো, মানও এক, দিকও এক, এবং তারা সমজাতীয় অবশ্যই। ঠিক আছে, তাহলে এই জন্য বলছিলাম যে এ সমান সমান মাইনাস বি আমরা এখানে বলছি। এগুলা কিন্তু সহজ, খুবই সহজ। তাহলে কি হলো ভাই? একদম সহজ করে বলি, কান্নাকাটি করো না, হাউমাউ করে কান্নাকাটি করো না। যখন আমাদেরকে বলবে, যখন আমাদেরকে বলবে দুইটা সমান ভেক্টর, তাহলে সমান ভেক্টর মানে হচ্ছে তাদের মান সমান, দিক একই দিকে, দুইটা সমজাতীয় ভেক্টর। এবং যখন বলবে বিপরীত ভেক্টর, তখন দুইটার মান সমান, দিক কি একটা আর একটার উল্টা, দিক একটা আর একটার উল্টা এবং সমজাতীয় হতে হবে। এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরকে মাইনাস করলে তো আমি এটা পাচ্ছি। তাহলে দেখো তো, এখন এ আর মাইনাস বি নামক দুইটা ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি নামক দুইটা ভেক্টর সমান হয়ে গেছে না? এই জন্য সমান সাইন দিলাম। বুঝতে পারছো? বলো, এর থেকে সহজ জিনিস ক্লাস 2তেও কখনো পড়ছো? ক্লাস 2তেও তো ভাই যোগ করা লাগতো, অনেক কঠিন জিনিস। এইটা এটা এটা কি ক্লাস 2-এরতেও সহজ না এই জিনিস? বলো বলো। এখন আরেকটা জিনিস তোমারে বলি, এখন আরেকটা জিনিস বলি, খেয়াল করো, এই যে দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে না?
যখন দুইটা ভেক্টর এমন একই দিক বরাবর কাজ করবে, কে বলতে পারবা তাদের মধ্যবর্তী